সাম্প্রদায়িককে সাম্প্রদায়িক বলতে, দুর্নীতিবাজকে দুর্নীতিবাজ বলতে, ভাওতাবাজকে ভাওতাবাজ বলতে বামপন্থা কখনো ভয় পায়নি, কখনো ভয় পাবে না। আর এখানে যারা জড়ো হয়েছেন তারা ভয়কে জয় করে এসছেন। একবার যদি ভয়কে জয় করা যায়, রবীন্দ্রনাথের ভাষায়, যাকে আপনি ভয় করছেন সে আপনার চেয়েও বেশি ভীরু, পথ কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। এই যে ইনসাফ যাত্রা যেদিন শুরু হয়েছিল তার আগের দিন কোচবিহারে যুব কর্মীদের উপর আক্রমণ হয়েছিল, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফের জন্য, হকের জন্য, অধিকারের জন্য লড়াই করেছে। আসলে হক চাইতে হলে ধক লাগে। ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সেই ধক দেখিয়েছে। আর তবেই শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র, মহিলা, কর্মচারী, পেনশন যারা প্রাপক, গৃহবধূ, এমনকি কিশোর কিশোরী শিশুরাও এগিয়ে এসছে, স্বাগত জানিয়েছে। কেন? এটা কি শুধু ডিএফ এর জন্য? এটা কি শুধু ইনসাফ যাত্রার জন্য? এটা কি শুধুমাত্র ধ্রুবজ্যোতি, মীনাক্ষী, কলতানদের জন্য? এটা কি শুধু এই যারা ঘর বাড়ি ছেড়ে দিয়ে হাঁটলো তার জন্য? তা নয়। রাজ্যের মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে, রাগান্বিত হচ্ছে। এই চুরি, এই জোচ্চুরি আর এই মিথ্যাচার দেখে তাদের হক মারছে যারা। ঘরের টাকা, আবাসনের টাকা, 100 দিনের কাজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, মিড ডে মিলের খাদ্য, রেশনের খাদ্য, আইসিডিএস এর খাদ্য যারা চুরি করছে, রাজ্যের মানুষ তাদের শাস্তি চাইছে। আর এই যৌবনকে দেখে তারা মনে করেছে, হ্যাঁ বাবা তোমরাই পারবে, শুধু তোমরা এক কাট্টা হও। যারা মনে করেছিল নবান্নের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে 56 দাঁড়াবে, কেউ কেউ এখন বলছে 56 হবে না, তো 356 লাগবে। আমরা বলি 56 নয়, 356 নয়, 3056 নয়। যদি আপনারা মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে ধরেন, জোরসে যদি স্লোগানটার জন্য গলা মেলান, মাটিতে পা রেখে মাথা উঁচু করে বাঁচার শপথ নেন, আর জাত পাত, ধর্ম, বর্ণ, ভাষা, উত্তর দক্ষিণ, মন্দির মসজিদ, এই সবার ঊর্ধ্বে উঠে যে এক কাট্টা হন এই বাংলাকে বাঁচাতে। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের শিল্প, আমাদের কৃষি, আমাদের কল কারখানা, আমাদের রাস্তাঘাট, আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, আমাদের ঘর, আমাদের মা বোনেদের ইজ্জত, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাসকে আমরা রক্ষা করার জন্য যদি শপথ নিই, এক কাট্টা হয়ে এই বাংলাকে বাঁচাতে কোনো হিল্লি দিল্লি লাগবে না। বাংলার মানুষ কাফি আছে, বাংলার যৌবন কাফি আছে। হবে তো লড়াই, হবে লড়াই, হবে লড়াই। আমি পেছন ফিরতে পারছি না, কিন্তু পেছনে অসংখ্য মানুষ আছে। আমি মীনাক্ষীকে বলছিলাম এটা 360 ডিগ্রি মঞ্চ করতে হবে ব্রিগেডে। অনেক মিডিয়া বলছিল দক্ষিণে মঞ্চ হবে না উত্তরে হবে, সোজা হচ্ছে না উল্টো দিকে হচ্ছে। আসলে ব্রিগেডে আজকে 4 দিকে জনসমাগম হয়েছে। 31শে আগস্ট খাদ্য শহীদ দিবসে আমরা বামফ্রন্টে যখন জমায়েত করছিলাম, প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষ দাঁড়িয়েছিল, পেছনের কাপড় আমাদের খুলে দিতে হয়েছিল, কারণ সামনে যত জমায়েত ছিল পেছনেও তত জমায়েত ছিল। এখানে এরা এমন লাল তারা লাগিয়েছে যেটা চট করে খোলা যাবে না। সভাপতি ছিল ধ্রুব, আর ডিএফ এর সাদা ঝান্ডার মধ্যে লাল তারা আছে। আসলে এটা হচ্ছে ধ্রুব তারা, লক্ষ্য, মঞ্জিল, মকসদ। লাল তারা মানে
যখন কম্পাস ছিল না, এই মোবাইল ছিল না, গুগল ছিল না, লোকে নিজের পথ যাতে ভুল না হয়, লক্ষ্য যাতে স্থির থাকে, ঠিকানা যাতে ঠিক থাকে, এই জন্য তারা থেকে নিজের পথ ঠিক করে নিত। আজকেও বাংলার যৌবনকে তার লক্ষ্যকে ঠিক রাখার জন্য এই লাল তারাকে মনে থাকবে তো। আর সে পথেই আপনারা এগিয়ে যাবেন। যারা পথে হেঁটেছে তাদেরকে সেলাম জানালাম, কিন্তু পথে যারা পাথেও দিল, রসদ দিল, দুহাত উজাড় করে তিল তিল করে জমানো টাকা খাদ্যের যোগান দিল, রাতে থাকার ব্যবস্থা করলো, সব অংশের মানুষ তারা জানান দিলেন লড়াই জারি রেখো কমরেড। আর এরা মীনাক্ষী ধ্রুবরা এখানে বলল লড়াই জারি থাকবে। ইনসাফ যাত্রা ব্রিগেডে এসে শেষ হয়নি, ব্রিগেড থেকে নতুন শপথ নিয়ে গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় বুথে অলিতে গলিতে আলপথ বেয়ে সাঁকো পেরিয়ে এই ইনসাফের লড়াই জারি থাকবে। থাকবে তো? এই যৌবনের দূত আসলে বাংলায় যে ভূত গ্রাস করছে সেই ভূতকে তাড়াতে হবে, তাই তো? আমরা ভূত তাড়ানোর জন্য ওঝা খুঁজছি না, ভূত তাড়ানোর জন্য যৌবনকে খুঁজছি। একটা প্রজন্ম, এই বাংলার একটা প্রজন্ম চাই। এই বাংলার পুনর্জাগরণ এই বামপন্থা ঘটাবে, এই শপথ আমাদের নিতে হবে। আর বাংলার পুনর্জাগরণ ঘটাতে হলে তার কল কারখানা, তার স্কুল কলেজ মাদ্রাসা, তার হাসপাতাল, তার রাস্তাঘাট, যার মাথায় ছাদ নেই তার ঘর, যেখানে রাস্তা পৌঁছয়নি সেখানে রাস্তা, যে ছেলেমেয়েরা স্কুলের বাইরে থাকছে তাদের জন্য বিদ্যালয়ের ব্যবস্থা, যারা চিকিৎসার সুযোগ পাচ্ছে না, কেন্দ্র এবং রাজ্য সরকারের জন্য ওষুধের দাম বাড়ছে, সরকারি ব্যবস্থা তছনছ হচ্ছে, তার জন্য নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। লাল ঝান্ডার মানুষ, বামপন্থা কোনো ফাঁকা আওয়াজ দেয় না। আমরা যা করেছি মানুষের সামনে আছে। ওই নীল সাদা রং করে আসলে ওরা আমাদের স্মৃতিকে ভুলিয়ে দিতে চেয়েছিল, গুলিয়ে দিতে চেয়েছিল। এখন সব ফিকে হয়ে গিয়েছে। মানুষের হাতে টাকা নেই, 100 দিনের কাজের টাকা নেই। পঞ্চায়েত নির্বাচনে বলল পিসি ভাইপো দিল্লি থেকে গিয়ে নিয়ে আসবো। আর আগে বল, যারা কাজ করলো তার টাকা কোথায় গেল, কত পেলে, কত খেলে, তার হিসেব বাংলার মানুষকে দিতে হবে। আর কেন্দ্র সরকার সে তো এসেই বলেছিল 100 দিনের কাজের আইন বাতিল করে দেব। পার্লামেন্টে মোদি বলেছিলেন गड्ढा खोलने का काम है, गड्ढा खोदने का। আর এখন সেই আইনটাকে বাতিল করার চেষ্টা করছে। বামপন্থীরা যখন সমর্থন করেছিল মনমোহন সিং এর নেতৃত্বে প্রথম ইউপিএ সরকার, তখন স্বাধীনতার পরে প্রথম কাজের আইন তৈরি হয়েছিল। এখানে যারা প্রাক্তনীরা আছেন, আমরা ডিএফআই জন্মলগ্ন থেকে লড়াই করছিলাম এই দাবি নিয়ে। কাজের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আমাদের দেশে অনেক ব্যাপারে আইন আছে, কিন্তু কাজের ব্যাপারে কোনো আইন হয়নি। যখন বামপন্থীদের কথা শোনে মানে এমন 100 জন এমপি পার্লামেন্টে ছিল, তখন প্রথম আমাদের দেশে এই 100 দিনের কাজের আইন তৈরি হয়েছিল। আসলে আমরা চেয়েছিলাম 365 দিন, সব হাতে, অল এবল বডিড হিউম্যান বিং, যারা কর্মক্ষম, যাদের দুটো হাত আছে, মাথায় মগজ আছে, বুকে বল আছে, দক্ষতা আছে, তারা সৃষ্টি করতে চায়। अगर हमारे नौजवानों के हाथ में काम दिया जाए तो जरूरत पड़ने से वो हिमालय के चट्टान तोड़ करके हर प्यासे इंसान के घर में पानी पहुंचा सकता है। तो তার জন্য নীতি লাগে। ওরা বলল নীতির দরকার নেই,
দুর্নীতিতেই হয়ে যাবে। বিরিয়ানির প্যাকেট দিয়ে আর কিছু এদিক ওদিক করে দিয়ে বিলি বন্দোবস্ত করে তাতে আপনার একদিন যেতে পারে, কিন্তু জীবন গুজরান হয় না। আবার ভোট আসছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়, আর সবচেয়ে বড় খেলোয়াড় নরেন্দ্র মোদী, তার সাঙ্গপাঙ্গ এদিকে মমতা ব্যানার্জি, হেলিকপ্টার, এক্সিকিউটিভ জেট প্লেন, এসি প্যাভিলিয়ন, টেলিভিশনের মিডিয়ার দৌড়, সোশ্যাল মিডিয়া, দেশি বিদেশি সব টিম সবাই নিয়ে মাথা গোলানোর চেষ্টা করবে। এখানেই দাঁড়িয়ে বলবে কেউ কেউ, আচ্ছা এত লোক তো হলো, ভোটটা কোথায়? ভোট কোথায় জানেন না? পঞ্চায়েতের নির্বাচনে এই বাংলার মানুষ প্রথমে বলেছিল পুলিশকে চোর ধরো, জেল ভরো। পুলিশ চোর ধরলো না, চোরকে পাহারা দিল। আমরা বললাম গ্রাম জাগাও, চোর তাড়াও। গ্রাম জাগলো। বললো আপনি বাঁশের কথা বলছেন কেন, কাটারির কথা বলছেন কেন? সিপিএম নাকি বামপন্থীরা নাকি হাঙ্গামা করে দেবে। প্রতিরোধের স্পৃহা জাগাতে হয়, গুন্ডাদের দমন করার জন্য, চোরকে শাস্তি দেওয়ার জন্য। যখন পুলিশ, সে রাজ্য পুলিশ হোক আর কেন্দ্রীয় পুলিশ হোক, সে দিল্লি পুলিশ হোক আর কলকাতা পুলিশ হোক, সে ইউপি পুলিশ হোক আর বাংলার পুলিশ হোক, আজকে ধর্ষককে ধরে না, ধর্ষককে পাহারা দেয় আর মিথ্যা মামলায় জর্জরিত করে। এমন পদযাত্রী আছে এখানে বসে, যাকে তাদের প্রতিনিধি আমরা সম্বোধনা দিলাম, 37 বছরে 38টা মিথ্যা মামলা খেয়েছে। কিন্তু বুঝে নাও, মিথ্যা মামলা দিয়ে, ঘর ছাড়া করে, জেল জরিমানা দিয়ে বামপন্থাকে আটকানো যায় না, আটকানো যায়নি। ওরা আমাদের কমরেডদের শহীদ করেছে। মাইদুল মিদ্দা, বিদ্যুৎ মন্ডল, আনিস খান, সাইফুদ্দিন, স্বপন কোলে, সুদীপ্ত। আর মমতা ব্যানার্জি মনে করেন এই স্বপ্ন নীলের ক্ষেত্রে যেরকম করলেন, একটা চাকরি দিয়ে দেবো, পুষিয়ে দেব, 25,000 টাকা দিয়ে দেবো, পুষিয়ে দেব। বাংলার মানুষ বলছে মমতা ব্যানার্জিকে ওই সব পোষানোর ক্ষমতা তোমার আর নেই, তুমি এখন নিজের ভাইপোকে পুষিয়ে দিতে গিয়েই ফতুর হয়ে যাবে। অনেক খাই, অনেক খাই। চলে গেলেন দিল্লিতে G20। এখন যে খার্গেকে প্রধানমন্ত্রীর কথা বলছেন, কংগ্রেস দলের সভাপতি, এখন যে অধীরকে বলছেন চলো ভাই আমার সঙ্গে যাই, কানামাছি ভোপ করে ঘুরছেন। G20-তে পার্লামেন্টে বিরোধী দলের নেতাকে ডাকা হয়নি, কংগ্রেসের সভাপতিকে ডাকা হয়নি, কিন্তু নরেন্দ্র মোদী খাস মেহমান বলে মমতা ব্যানার্জিকে দিল্লিতে ডেকে নিয়ে গিয়েছিলেন। আর যে মমতা বলেছিল যোজনা পর্ষদের বৈঠকে যাই না, ওদের সঙ্গে কথা বলি না, ওদের সঙ্গে খেলবো না, ওদের সঙ্গে খেতে চলে গেলেন। একটা ডিনারের জন্য 3 দিন দিল্লিতে গিয়ে হত্যা হয়ে পড়ে থাকলেন। কেন? কারণ ওই যে ভাইপো, আমি ভাইপো বলি না, অনেকে বলে ওটা অনেকটা ভেপো, তাই তো? আবার ভেপো কেউ কেউ বাজায়, আপনারা বাজান, তার চেয়ে ডেপো বলা ভালো, তাই তো? ওই ডেপোটা, হ্যাঁ, তৃণমূল যারা করে বলছি, পার্থ চ্যাটার্জি জেলে আছে, অনুব্রত জেলে আছে, এই জ্যোতিপ্রিয় নাকি বালু, এই সব আলু বালু কালু জেলে যাবে। এখন যখন পুরো নাটকটা জমে গেছে, সব মামলা মোকদ্দমায় বামপন্থী আইনজীবীরা, হাইকোর্টে বিচারপতিরা, সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে আর তোমাকে বেশি কিছু স্বস্তি দিতে পারছি না। এ বেঞ্চ ও বেঞ্চ ঘুরে যখন বলেছে ক্লাসে যেরকম যে ছেলেটা পড়াশোনা করে না, বদমাইশি করে, বলে না বেঞ্চের উপর দাঁড়া, ওরকম সব বেঞ্চ বলেছে এখন আর কিছু করা হবে না, সব বেঞ্চের উপর দাঁড়া।
তখন উনি চলে গেলেন প্রধানমন্ত্রীর কাছে। কিরম ধাপ্পা দেন বোঝেন, ধাপ্পাবাজ।